আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো এবং নিরাপদে আছো। তোমরা জানো যে আমরা তাপগতিবিদ্যা চ্যাপ্টারের কলিগেটিভ ধর্মসমূহ নিয়ে ধারাবাহিকভাবে আলোচনা করছিলাম। তো আমরা লাস্টের যে ধর্মটি আছে অর্থাৎ অসমোটিক চাপ বা অবিশ্রবণ চাপ যেটি আছে এই অংশ নিয়ে আলোচনার প্রথমে কিছু করেছি, আজকে তার পর থেকে ধারাবাহিকভাবে আলোচনা করব। তোমরা জানো যে আমরা আহ অবিশ্রবণ অভিস্রবণ চাপ সম্পর্কিত যে ভ্যান ট্রাপের 3টি সূত্র আছে তার মধ্যে প্রথম দুটি সূত্র আলোচনা করেছি। তার মধ্যে প্রথম সূত্র যেটি ছিল সেটি ছিল যে তাপমাত্রা যদি স্থির থাকে কোন দ্রবণের অভিস্রবণ চাপ পাই সেই দ্রবণের মোলারিটির সমানুপাতিক হয়, অর্থাৎ ক্যাপিটাল সি এর সমানুপাতিক। সেখান থেকে আমরা দেখেছিলাম যে যদি সমানুপাতিক চিহ্ন উঠে যায় তাহলে আমরা একটা সমানুপাতিক ধ্রুবক পাবো। সেই ধ্রুবকটা ধরেছিলাম কে ইন্টু সি। আবার আমরা জানি যে এই যে ঘনমাত্রা আছে মোলারিটি, সেই মোলারিটি কিন্তু আমরা এভাবে লিখতে পারি, মোলারিটি সমান মোল ভাগ আয়তন। তাহলে আমরা ফাইনালি পাচ্ছি কি? ফাইনালি পাচ্ছি হচ্ছে অভিস্রবণ চাপ পাই ইন্টু দ্রবণের আয়তন সমান কে ইন্টু এন। তাহলে যদি দ্রব্যের পরিমাণ যদি নির্দিষ্ট হয়, অর্থাৎ এন এর মানটা যদি নির্দিষ্ট হয়, তাহলে আমরা বলতে পারি যে অভিস্রবণ চাপ পাই এবং ওই দ্রবণের আয়তন সমানুপাতিক বা সমানুপাতিক অথবা সমান বলতে পারি সমান ধ্রুবক অর্থাৎ কে। অর্থাৎ অভিস্রবণ চাপ এবং কোন দ্রবণের অভিস্রবণ চাপ এবং ওই দ্রবণের আয়তনের গুণফল সবসময় ধ্রুবক হয়, যেটা বয়লের সূত্রের অনুরূপ। বয়লের সূত্রে আমরা কি জানি? বয়লের সূত্র হচ্ছে যদি তাপমাত্রা স্থির থাকে তাহলে চাপ এবং আয়তনের গুণফল সবসময় ধ্রুবক হয়। তাহলে অভিস্রবণ চাপ সম্পর্কিত ভ্যান ট্রাপের যে প্রথম সূত্র আছে সেটি কিন্তু বয়লের সূত্রের অনুরূপ, অর্থাৎ কোন দ্রবণের অভিস্রবণ চাপ এবং ওই দ্রবণের আয়তনের গুণফল সবসময় ধ্রুবক হয়। একইভাবে বয়লের সূত্র যেটি স্থির তাপমাত্রায় কোনো গ্যাসীয় পদার্থের চাপ এবং তার আয়তনের গুণফল সবসময় ধ্রুবক হয়। ওকে, এবার হয়ে যাক দ্বিতীয় সূত্র যেটি ছিল। দ্বিতীয় সূত্রটি ছিল যে যদি কোনো দ্রবণের ঘনমাত্রা নির্দিষ্ট হয় তাহলে সেই দ্রবণের অভিস্রবণ চাপ কি হবে? পরম তাপমাত্রার সমানুপাতিক হবে, অর্থাৎ ক্যাপিটাল টি এর সমানুপাতিক হবে। ওকে, তাহলে এটি ছিল প্রথম সূত্র, অর্থাৎ নির্দিষ্ট তাপমাত্রায় কোন দ্রবণের অভিস্রবণ চাপ ওই দ্রবণের মোলারিটি সমানুপাতিক। সেখান থেকে আমরা বয়লের সূত্র অনুরূপ করে অভিস্রবণ চাপ এবং তার দ্রবণের আয়তনের গুণফল সবসময় ধ্রুবক হয়, সম্পর্ক করে আমরা বয়লের সূত্র অনুরূপ করতে পারি। একইভাবে যদি কোনো দ্রবণের আয়তন বা ঘনমাত্রা নির্দিষ্ট থাকে তাহলে ওই দ্রবণের অভিস্রবণ চাপ হচ্ছে তার তাপমাত্রার সমানুপাতিক। এটা কিন্তু গ্যালুসাকের চাপের যে সূত্রটি আছে, বিজ্ঞানী গ্যালুসাকের, যে কোনো গ্যাসীয় পদার্থের আয়তন স্থির থাকলে তার চাপ তাপমাত্রার সমানুপাতিক হয়। অর্থাৎ ভ্যান ট্রাপের যে দ্বিতীয় সূত্র আছে অভিস্রবণ চাপ তাপমাত্রার সমানুপাতিক, সেটি গ্যালুসাকের সূত্রের অনুরূপ। অপরদিকে প্রথম যে সূত্রটি আছে যে অভিস্রবণ চাপ মোলারিটির সমানুপাতিক, সেখান থেকে আমরা বয়লের সূত্র অনুরূপ করতে পারি। তাহলে প্রথম সূত্রটি বয়লের সূত্রের অনুরূপ এবং দ্বিতীয় সূত্রটি গ্যালুসাকের সূত্রের অনুরূপ। তো আজকে আমরা তৃতীয় সূত্র থেকে শুরু করব। তৃতীয় সূত্র কি? যে স্থির তাপমাত্রায় অর্থাৎ তাপমাত্রা যদি স্থির থাকে সম আয়তনের বিভিন্ন দ্রবণে সমসংখ্যক মোল পরিমাণ বিভিন্ন দ্রব্য দ্রবীভূত থাকলে ওই সকল দ্রবণের অসমোটিক চাপের মান পরস্পর সমান হবে। অর্থাৎ তাপমাত্রা যদি স্থির থাকে এবং দ্রবণের আয়তন যদি স্থির থাকে, মনে করো একটা দ্রবণ হচ্ছে এ এবং আর একটা দ্রবণ হচ্ছে বি, এবং এ দ্রবণের আয়তন হচ্ছে ভি এবং বি দ্রবণের আয়তন ভি, অর্থাৎ এদের আয়তন নির্দিষ্ট। তাহলে দুটি দ্রবণের আয়তন যদি নির্দিষ্ট থাকে এবং এদের তাপমাত্রা যদি স্থির থাকে তাহলে সেই দ্রবণে যদি সমান পরিমাণে ভিন্ন দ্রব্য নেওয়া হয়, মনে করো এটাতে এন মোল পরিমাণ কোন একটি দ্রব্য নেওয়া হয়েছে, ধরো গ্লুকোজ, এখানে এই দ্রবণে আমরা এন মোল পরিমাণ
সুক্রোজ নিয়েছি, তাহলে বি দ্রবণে n মোল পরিমাণ গ্লুকোজ এবং এ দ্রবণে n মোল পরিমাণ সুক্রোজ নেওয়া হয়েছে। তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো, যে দুটি ভিন্ন দ্রবণ এ ও বি, যে দ্রবণের আয়তন সমান, দুইটির ক্ষেত্রে আয়তন ভি এবং তাদের তাপমাত্রা স্থির। এই ধরনের দ্রবণ হলে যদি সেখানে সমান পরিমাণে ভিন্ন দ্রব দ্রবীভূত থাকে, সমান পরিমাণে ভিন্ন যৌগ দ্রবীভূত থাকে, অর্থাৎ এন মোল পরিমাণ মনে করে গ্লুকোজ, অর্থাৎ অতএব বিশ্লেষ্য হতে হবে, এবং এন মোল পরিমাণ হচ্ছে সুক্রোজ, তাহলে প্রতিটি ক্ষেত্রে এ দ্রবণ এবং বি দ্রবণের উভয় ক্ষেত্রে কিন্তু অসমোটিক চাপের মান সমান হবে। অর্থাৎ যেমন এখানে উদাহরণ দেওয়া আছে কি, যদি দুটি পৃথক পাত্র আমরা নিয়েছি, তার প্রতিটিতে 1 লিটার পানি নিয়ে একটিতে 0.1 মোল ইউরিয়া এবং অপরটিতে 0.1 মোল চিনি দ্রবীভূত করা হয়, তাহলে দেখা যায় নির্দিষ্ট তাপমাত্রায় উভয় দ্রবণ অবিস্রবণ চাপ সমান হয়। অর্থাৎ যদি দ্রবণের আয়তন সমান হয় এবং তাপমাত্রা যদি স্থির থাকে, তাহলে দুটি ভিন্ন দ্রবের, সেটা যে কোনো ধরনের অতএব বিশ্লেষ্য দ্রব্য হতে পারে, তাদের পরিমাণ যদি একই থাকে, যেমন 0.1 মোল ইউরিয়া আর 0.1 মোল হচ্ছে চিনি, উভয় ক্ষেত্রে কিন্তু অবিস্রবণ চাপ সমান হবে। এই সূত্রটি কিন্তু অ্যাভোগাড্রোর যে সূত্র আছে সেই সূত্রের অনুরূপ। সেই সূত্রটি কেমন? অ্যাভোগাড্রোর সূত্রতে আমরা জানি যে গ্যাসের ক্ষেত্রে অ্যাভোগাড্রোর সূত্র অনুরূপ, যে বিভিন্ন পদার্থের সমমোল পরিমাণের মধ্যে সমান সংখ্যক অণু বর্তমান, অর্থাৎ ভি সমানুপাতিক এন, অর্থাৎ বিভিন্ন পদার্থের সমমোল পরিমাণে মধ্যে সমান সংখ্যক অণু বর্তমান, অর্থাৎ মোল যদি একই হয় তাহলে অণুর সংখ্যাও সমান হবে যখন তাপমাত্রা স্থির। তাহলে আমরা কি পেলাম, যে অবিস্রবণ চাপ সম্পর্কিত ভ্যান টপের তৃতীয় সূত্র হচ্ছে অ্যাভোগাড্রোর সূত্রের অনুরূপ, অপরদিকে দ্বিতীয় সূত্র হচ্ছে গ্যালসিয়াসের চাপের সূত্রের অনুরূপ, অপরদিকে প্রথম সূত্রটি হচ্ছে বয়েলের সূত্রের অনুরূপ। ওকে, এবার আসা যাক অবিস্রবণ চাপ সম্পর্কিত চাপের উপর তাপমাত্রা প্রভাব। অবিস্রবণ চাপ বিষয়টি কি সেটা তোমাদের মনে আছে কিনা আমি আবারও বলছি, যে মনে করো এখানে পানি বিশুদ্ধ দ্রাবক হিসেবে ব্যবহার করা হয়েছে, অপরদিকে এই পানি দিয়ে একটা দ্রবণ তৈরি করা হয়েছে, যে দ্রবণের মধ্যে মনে করো অতড়িৎ বিশ্লেষ্য দ্রব দ্রবীভূত আছে, যেমন গ্লুকোজ হতে পারে, সুক্রোজ হতে পারে, ইউরিয়া হতে পারে। এখন যদি এই দ্রবণকে আমরা এই দ্রাবক থেকে অর্ধভেদ্য পর্দা দিয়ে পৃথক করে রাখি, তাহলে দেখা যাবে দ্রাবক থেকে দ্রাবকের কণাগুলো দ্রবণের মধ্যে এভাবে প্রবেশ করবে, ফলে কি হবে, এই দ্রাবকের পরিমাণটা আস্তে আস্তে কমবে, অর্থাৎ এই পাশের লেয়ারটা আস্তে আস্তে নিচের দিকে আসবে এবং অপর দিকে দ্রাবক অণু এদিকে প্রবেশ করার কারণে দ্রবণের উচ্চতা আস্তে আস্তে বাড়তে থাকবে। তাহলে দ্রাবক অণু আস্তে আস্তে অর্ধভেদ্য পর্দার মধ্যে দিয়ে বা ধীরে ধীরে অর্ধভেদ্য পর্দার মধ্যে দিয়ে দ্রবণে প্রবেশ করছে, ফলে দ্রবণের উচ্চতা বৃদ্ধি পাচ্ছে। এখন আমরা যদি এই বি প্রান্তে একটি নির্দিষ্ট পরিমাণ চাপ প্রয়োগ করি, যে চাপের ফলে এই বি প্রান্তের যে দ্রবণের উচ্চতা বৃদ্ধি পেয়েছিল সেটি কমে হ্রাস পেয়ে এ এবং বি প্রান্তের দ্রবণ এবং দ্রাবকের উচ্চতা যদি সমান হয়ে যায়, অর্থাৎ যদি আগের মতো হয়ে যায়, যে নির্দিষ্ট চাপে ঘটনাটি ঘটবে সেই নির্দিষ্ট চাপকে বলা হয় অবিস্রবণ চাপ। ওকে, তো অবিস্রবণ চাপের তাপমাত্রার প্রভাব কি? দেখা যায় যে অবিস্রবণ তাপমাত্রা বৃদ্ধি পেলে অবিস্রবণ চাপ বৃদ্ধি পায়, কারণ আমরা দ্বিতীয় সূত্রে কি দেখলাম, যে অবিস্রবণ চাপ কার সমানুপাতিক? তাপমাত্রার সমানুপাতিক। তো তাপমাত্রা বৃদ্ধি পেলে অবিস্রবণ চাপ বৃদ্ধি পায়। কেন বৃদ্ধি পায়? কারণ তাপমাত্রা বৃদ্ধি করলে এই যে দ্রাবক অণুগুলো যে আছে, এই দ্রাবক অণুগুলোর মধ্যে কিন্তু গতিশক্তি বৃদ্ধি হবে, এবং গতিশক্তি বৃদ্ধি পেলে কিন্তু বেশি সংখ্যক দ্রাবক অণু কিন্তু অর্ধভেদ্য পর্দা ভেদ করে দ্রবণের মধ্যে দিয়ে প্রবেশ করবে, অর্থাৎ অবিস্ফোরণ প্রক্রিয়াটি আর দ্রুত ঘটবে বা বেশি পরিমাণে ঘটবে। তো কি জানলাম, তাপমাত্রা বৃদ্ধি পেলে বিশুদ্ধ দ্রাবকের মধ্যে কণাগুলোর গতিশক্তি বৃদ্ধি পায়, ফলে বেশি পরিমাণে দ্রাবক অণু অর্ধভেদ্য পর্দা ভেদ করে দ্রবণে প্রবেশ করে, ফলে ওই অবিস্ফোরণ প্রক্রিয়াটি বেশি ঘটে এবং সেই অবিস্ফোরণ প্রক্রিয়াটি বন্ধ করার জন্য বেশি পরিমাণে কিন্তু চাপ প্রয়োগ করতে হবে বা পায়ের মান বেড়ে যাবে। তাহলে তাপমাত্রা বৃদ্ধি পেলে দ্রাবক অণুর গতিশক্তি বৃদ্ধি পাওয়ার কারণে অবিস্ফোরণ প্রক্রিয়া বৃদ্ধি পায়, ফলে অসমোটিক চাপও বা অবিস্ফোরণ চাপও বৃদ্ধি পায়। ওকে, এবার আসা যাক একটি টপিক, যে একটি নির্দিষ্ট ঘনমাত্রার সোডিয়াম ক্লোরাইডের অসমোটিক চাপ ওই একই ঘনমাত্রার গ্লুকোজের অসমোটিক চাপের দ্বিগুণ হয়। তাহলে ব্যাপারটা কি, যে একটা নির্দিষ্ট ঘনমাত্রার সোডিয়াম ক্লোরাইডের অসমোটিক চাপ
সোডিয়াম ক্লোরাইড অসমোটিক চাপ কি হবে? দ্বিগুণ হবে। কার? গ্লুকোজের অসমোটিক চাপের। গ্লুকোজ গ্লুকোজ মনে করো জি ধরলাম, গ্লুকোজ। তাহলে একটি নির্দিষ্ট ঘনমাত্রা অর্থাৎ দুটি সোডিয়াম ক্লোরাইড এবং গ্লুকোজ এই দুটি ঘনমাত্রা যদি সমান হয় তাহলে দেখা যায় এদের অসমোটিক চাপ, সোডিয়াম ক্লোরাইড অসমোটিক চাপ গ্লুকোজের অসমোটিক চাপের দ্বিগুণ হয়। কেন এটা হয়? কারণ খেয়াল করো, সোডিয়াম ক্লোরাইডকে যদি আমরা পানিতে দ্রবীভূত করে যে দ্রবণ তৈরি করি তাহলে কিন্তু সোডিয়াম ক্লোরাইড তড়িৎ বিশ্লেষ্য হওয়ার কারণে এটি কিন্তু বিয়োজিত হয়ে যাবে। বিয়োজিত হয়ে কি উৎপন্ন করবে? সোডিয়াম আয়ন, একটি সোডিয়াম আয়ন উৎপন্ন করবে এবং একটি ক্লোরাইড আয়ন উৎপন্ন করবে। তাহলে এক অণু সোডিয়াম ক্লোরাইডে কিন্তু 1 মোল সোডিয়াম আয়ন পাওয়া যাচ্ছে, 1 মোল ক্লোরাইড আয়ন পাওয়া যাচ্ছে। অপরদিকে যদি আমরা এক অণু গ্লুকোজকে বিয়োজিত করতে চাই, পানিতে যদি দেয়া হয় গ্লুকোজকে, তাহলে গ্লুকোজ কিন্তু বিয়োজিত হবে না। কেন হবে না? কারণ গ্লুকোজ কিন্তু অতড়িৎ বিশ্লেষ্য। সেজন্য যেহেতু এক অণু বা একই ঘনমাত্রার সোডিয়াম ক্লোরাইড থেকে দুটি ভিন্ন আয়ন পাওয়া যাচ্ছে, অপরদিকে একই ঘনমাত্রা গ্লুকোজ থেকে একটি মাত্রই গ্লুকোজ অণু পাওয়া যাচ্ছে, এইজন্য সোডিয়াম ক্লোরাইডের দুইটি আয়ন সমান কিন্তু গ্লুকোজের একটি আয়ন হবে, একটি অণু হবে। অর্থাৎ সোডিয়াম ক্লোরাইডের অসমোটিক চাপটা দ্বিগুণ হবে গ্লুকোজের চেয়ে। ওকে, এবার আসা যাক ভ্যান টপের লঘু দ্রবণ তত্ত্ব। আমরা তড়িৎ অবিশ্লেষ্য কঠিন দ্রব্যের ক্ষেত্রে যে প্রথম সূত্র জানি ভ্যান টপের, সেটা হচ্ছে পাই সমানুপাতিক সি, অর্থাৎ মোলারিটি সমানুপাতিক যখন তাপমাত্রা স্থির থাকে। অপরদিকে দ্বিতীয় সূত্র হচ্ছে পাই সমানুপাতিক টি। তাহলে যদি আমরা এই দুটো সমীকরণকে যদি একসঙ্গে করি, তাহলে 1 এবং 2 নম্বর সমীকরণ যদি একসঙ্গে করি তাহলে পাই ইন্টু সি আর টি হবে। এখানে এটা সমানুপাতিক যদি আমরা প্রথমে ধরি যে পাই সমানুপাতিক, এই যে এখানে যেমন করা হয়েছে পাই সমানুপাতিক কে ইন্টু সি টি। পাই সমানুপাতিক যেহেতু প্রতিটি ঘনমাত্রার সমানুপাতিক এবং তাপমাত্রার সমানুপাতিক, তাহলে এরকম হবে। সেখান থেকে সমানুপাতিক চিহ্ন উঠে গেলে সমানুপাতিক ধ্রুবক পাবো। এবং সব ধরনের লঘু দ্রবণের ক্ষেত্রে যদি আমরা সেই সমানুপাতিক ধ্রুবক কে কে যদি আর দ্বারা পরিবর্তন করি তাহলে সেখান থেকে আমরা কি পাচ্ছি? সি ঘনমাত্রার সমান মোল ভাগ আয়তন, মোল ভাগ আয়তন, সেখান থেকে ভি যদি আমরা আর গুণন করে দেই তাহলে ফাইনালি আমরা এরকম একটা সমীকরণ পাচ্ছি, পিভি সমান এনআরটি। তাহলে এই সমীকরণটি কিন্তু আদর্শ গ্যাসের সমীকরণের অনুরূপ। তাহলে আমরা কি দেখলাম যে এখানে যেমন দেখছি পাই সমান, এখানে আদর্শ গ্যাসের ক্ষেত্রে এটা জানি আমরা। তাহলে সমীকরণ 4 এবং 5 দেখা যায় কোন দ্রব্যের n মোল টি তাপমাত্রায় ভি লিটার আয়তনের দ্রবণ উপস্থিত থেকে যে অসমোটিক চাপ দেয়, অর্থাৎ এখান থেকে যে অসমোটিক চাপ পাওয়া যাবে, পাই এর মান যে পাওয়া যাবে, ওই n মোল দ্রব্য গ্যাসীয় অবস্থায় টি তাপমাত্রায় ভি লিটার আয়তন দখল করে একই পরিমাণ গ্যাসীয় চাপ দেবে। তার মানে কোন একটি দ্রব্য নির্দিষ্ট পরিমাণের, নির্দিষ্ট আয়তনের এবং স্থির তাপমাত্রায় যে অসমোটিক চাপ দেবে, সেই দ্রব্যের গ্যাসীয় অবস্থায় যদি আমরা চিন্তা করি তাহলে সেই গ্যাসীয় অবস্থায় ওই একই মোল যদি হয়, একই আয়তন যদি হয়, তাহলে তার সেখান থেকে চাপের পরিমাণও একই হবে। এটা হচ্ছে ভ্যান টপের লঘু দ্রবণের তত্ত্ব। ওকে, এবার আসা যাক ভ্যান টপের অভিস্রবণ চাপের সূত্রের সাথে আদর্শ গ্যাস সমীকরণের সাদৃশ্য। এটা কিন্তু আমরা একটু আগে দেখলাম যে প্রথমে আমরা কি পাই? পাই সমানুপাতিক সি, এটা হচ্ছে ভ্যান টপের প্রথম সূত্র। আর একটা কি পাই? পাই সমানুপাতিক হচ্ছে টি, এটা হচ্ছে ভ্যান টপের দ্বিতীয় সূত্র। তো এখান থেকে যদি আমরা ইয়ে করি, দুইটাকে সূত্র যদি একসঙ্গে করি তাহলে কি পাচ্ছি? পাই সমানুপাতিক সি ইন্টু টি। তাহলে সমানুপাতিক চিহ্ন উঠে গেলে একটা সমানুপাতিক ধ্রুবক পাবো, সেটা হচ্ছে কে। তাহলে কে সি টি। এই কে কে যদি প্রতিটি লঘু দ্রবণের কথা যদি চিন্তা করা যায়, প্রতিটি লঘু দ্রবণের ক্ষেত্রে অতএব বিশ্লেষ্য দ্রব্য দ্বারা দ্রবীভূত লঘু দ্রবণের ক্ষেত্রে, তাহলে কিন্তু কে এর পরিবর্তে আমরা কি লিখতে পারি? আর লিখতে পারবো, কে আর সি টি। অপরদিকে তাহলে আমরা যদি ঘনমাত্রাকে যদি আমরা এভাবে ব্যাখ্যা করি যে মোল ভাগ আয়তন, তাহলে ভিটা এখানে আর গুণন হয়ে গেলে কি হবে? ভি আর গুণন হয়ে গেলে বা বজ্র গুণন হয়ে গেলে পাই ইন্টু ভি ইকুয়াল টু এন আর টি। তাহলে অভিস্রবণ চাপ এবং আয়তনের গুণফল কার সমান? এন আর টির সমান। একইভাবে আমরা আদর্শ গ্যাস সমীকরণ কি জানি? চাপ এবং আয়তনের গুণফল কার সমান? এন আর টির সমান।
তাহলে অভিস্রবণ চাপের সূত্রের সাথে কিন্তু আদর্শ গ্যাসের সূত্রের একটা সাদৃশ্যতা আছে। ওকে, এখন অসমোটিক চাপ হতে দ্রব্যের আণবিক ভর কিভাবে বের করা যায়, যেমন আমরা এই সম্পর্কটা আমরা দেখলাম একটু আগেই। সেখান থেকে n ভাগ n, এবং n সমান আমরা জানি কি, মল সমান জানি প্রদত্ত ভর ভাগ আণবিক ভর। তাহলে এখান থেকে আমরা যদি কোনো দ্রব্যের নির্দিষ্ট ভরের ক্ষেত্রে তাপমাত্রা যদি স্থির থাকে, জানা থাকে, আয়তন যদি জানা থাকে, সেখান থেকে যে চাপ অবিস্রবণ চাপ পাবো পায়ের মান সেই দ্রব্যের ক্ষেত্রে বা সেই দ্রবণের ক্ষেত্রে, তাহলে আমরা সেখান থেকে m2 মানটা এভাবে গাণিতিকভাবে বের করতে পারি। ওকে, তাহলে আজকে এ পর্যন্তই। আগামী দিন ইনশাল্লাহ আমরা তারপরের টপিকস নিয়ে ধারাবাহিক আলোচনা করব। সে পর্যন্ত তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে এবং নিরাপদে থাকবে। ধন্যবাদ সবাইকে।